বাংলাদেশের নতুন একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, কিন্তু আইনি জটিলতা আর ট্যাক্সের ব্যাপারগুলো নিয়ে হয়তো একটু চিন্তায় আছেন। চিন্তার কিছু নেই, এই পুরো বিষয়টাতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে প্রক্রিয়াটা কাজ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই যাত্রার প্রাতিষ্ঠানিক রোডম্যাপটা ঠিক কেমন। হ্যাঁ, উদ্যোক্তা হিসেবে সবার মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো শুরুটা করব কোত্থেকে। এত নিয়মকানুন, এত ফর্ম্যালিটিস, মাথা তো ঘুরেই যায়। তো আজকের এই আলোচনাটা ঠিক এই চ্যালেঞ্জটাকেই সহজ করার জন্য। আমরা চেষ্টা করব একটা পরিষ্কার পথ দেখানোর। পুরো ব্যাপারটাকে যদি আমরা সহজ করে ভাবি, তাহলে ব্যবসা শুরু করার এই আইনি রোডম্যাপটা মূলত ৩টা ধাপে ভাগ করা যায়। ১. ব্যবসার লিগ্যাল স্ট্রাকচার বা আইনি কাঠামো ঠিক করা। ২. জরুরি রেজিস্ট্রেশনগুলো মানে নিবন্ধনগুলো সেরে ফেলা। আর ৩. ব্যবসার একটা ফিনান্সিয়াল আইডেন্টিটি বা আর্থিক পরিচয় তৈরি করা। এই ৩টে ধাপে কিন্তু একটা সফল ব্যবসার একদম মূল ভিত্তি। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি কি থাকছে এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা দেখব ব্যবসার জন্য সঠিক আইনি কাঠামো কোনটা হতে পারে। এরপর জরুরি রেজিস্ট্রেশনগুলো কিভাবে করতে হবে। তারপর আসবে ট্যাক্স আর ব্যাংকিংয়ের খুঁটিনাটি। কিছু ব্যবসার জন্য তো আবার স্পেশাল লাইসেন্সও লাগে, সেটাও আমরা জানব। আর সবশেষে ব্যবসাটা চালিয়ে যাওয়ার জন্য কি কি নিয়মকানুন মেনে চলতে হবে। চলুন তাহলে এক এক করে শুরু করা যাক। তো আমাদের রোডম্যাপের প্রথম স্টপ ব্যবসার আইনি কাঠামো ঠিক করা। দেখুন, এটা কিন্তু শুধু একটা ফর্ম্যালিটি না, এটা সম্ভবত ব্যবসা শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা। কারণ ব্যবসার দায়, ঝুঁকি, এমনকি ভবিষ্যতে কতটা বড় হতে পারবে, তার অনেকটাই কিন্তু এই কাঠামোর উপরই নির্ভর করে। এই কাঠামো বোঝার জন্য আমাদের একটা কনসেপ্ট আগে পরিষ্কার করতে হবে। সেটা হলো আনলিমিটেড লায়াবিলিটি বা অসীম দায়। ব্যাপারটা কি? সোজা কথায় এই ধরনের ব্যবসায় আইন ব্যবসা আর মালিককে আলাদা করে দেখে না, মানে দুজনই এক। এখন ধরুন কোনো কারণে ব্যবসাটা বড় কোনো ঋণে পড়ল, তখন পাওনাদাররা শুধু ব্যবসার সম্পদই নয়, মালিকের ব্যক্তিগত সম্পদ, যেমন ধরেন তার বাড়ি, গাড়ি, সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারবে ঋণ শোধ করার জন্য। বুঝতেই পারছেন, এটা কিন্তু বিশাল একটা ঝুঁকি। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? দেখুন, একদিকে আছে আনলিমিটেড লায়াবিলিটি বা অসীম দায়। এটা সাধারণত সোল প্রোপ্রাইটারশিপ মানে একক মালিকানা বা পার্টনারশিপ বিজনেসে দেখা যায়। এখানে মালিকের ব্যক্তিগত সম্পদ কিন্তু ঝুঁকির মুখে থাকে। অন্যদিকে আছে লিমিটেড লায়াবিলিটি বা সীমিত দায়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটাই হয়। এখানে আইন ব্যবসাকে একটা সম্পূর্ণ আলাদা সত্তার হিসেবে দেখে। ফলে ব্যবসার ঋণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পদ একদম সুরক্ষিত থাকে। আচ্ছা, এই টেবিলটা দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সোল প্রোপ্রাইটরশিপ বা একক মালিকানা, এটা শুরু করার সবচেয়ে সোজা আর দ্রুত। কিন্তু সমস্যা একটাই, দায় অসীম। পার্টনারশিপ ফার্মেও প্রায় একই অবস্থা, দায় অসীম। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির দিকে তাকালে দেখবেন সবচেয়ে বড় সুবিধা হলো এর লিমিটেড লায়াবিলিটি বা সীমিত দায়, মানে ব্যক্তিগত সম্পদ নিরাপদ। তবে হ্যাঁ, এর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একটু জটিল আর সময়ও একটু বেশি লাগে। তো সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে। বেশ, তাহলে ব্যবসার কাঠামো তো ঠিক করা হলো। এবার কি? এবার রোডম্যাপের দ্বিতীয় ধাপে যাওয়ার পালা, মানে ব্যবসাকে কাগজে কলমে আনুষ্ঠানিক পরিচয় দেওয়া। চলুন রেজিস্ট্রেশনের জগতে ঢোকা যাক। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সবার আগে যেতে হবে RJSC-তে, মানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। এই রেজিস্ট্রেশনটা কিন্তু বাধ্যতামূলক। তো প্রসেসটা কেমন? প্রথমে আপনার কোম্পানির জন্য একটা ইউনিক নাম বেছে নিয়ে সেটার ক্লিয়ারেন্স বা ছাড়পত্র নিতে হবে। এরপর বানাতে হবে কোম্পানির দুটো খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, MOA আর AOA, মানে মেমোরেন্ডাম আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ভয় পাওয়ার কিছু নেই, সহজ কথায় এগুলো হলো কোম্পানির সংবিধানের মতো। কোম্পানি কি করবে আর কিভাবে চলবে সব লেখা থাকে এখানে। ব্যাস, এরপর কিছু জরুরি ফর্ম সহ অনলাইনে সব জমা দিলেই পেয়ে যাবেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আর আপনার কোম্পানি আইনতভাবে জন্ম নিল। এখন খরচের কথায় আসি। RJSC-তে রেজিস্ট্রেশন ফি কিন্তু আপনার কোম্পানির অনুমোদিত মূলধনের ওপর নির্ভর করে। মানে আপনার কোম্পানির অথরাইজড ক্যাপিটাল যত বেশি হবে, সরকারি ফিও তত বাড়বে। এই যে দেখুন, টেবিলে স্পষ্ট দেওয়া আছে 20,000 টাকা পর্যন্ত মূলধনের জন্য একটা ফিক্সড ফি, কিন্তু এর বেশি হলেই ফি বাড়তে থাকে। এর সাথে আবার প্রত্যেকটা ডকুমেন্ট ফাইল করার জন্য আলাদা ফি আছে। তো হিসাবটা সেভাবেই করতে হবে। কোম্পানি রেজিস্ট্রেশন তো হলো, কিন্তু ব্যবসাটা যে এলাকায় চালাবেন সেখানকার অনুমতি লাগবে না? এখানেই আসে ট্রেড লাইসেন্সের বিষয়টা। এটা সব ধরনের ব্যবসার জন্যই কিন্তু মাস্ট। এটা নিতে হয় স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে। একটা ভালো খবর হলো, এখন ঢাকার মতো বড় শহরগুলোতে অনলাইনে আবেদন করা যায়,
যেমন ধরেন ঢাকা নর্থে আবেদন করলে মাত্র 2-3 দিনেই লাইসেন্স পাওয়া সম্ভব। এর জন্য আপনার এনআইডি, অফিসের ভাড়া চুক্তি আর কোম্পানির ক্ষেত্রে একটু আগে যে ইনকর্পোরেশন সার্টিফিকেটের কথা বললাম সেটা লাগবে। আচ্ছা, আইনি কাঠামো ঠিক, রেজিস্ট্রেশনও কমপ্লিট। আমাদের রোডম্যাপের তৃতীয় ধাপটা হলো ব্যবসার আর্থিক পরিচয় বা ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট তৈরি করা। এর মধ্যে দুটো জিনিস খুব জরুরি। একটা হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর নেওয়া, আরেকটা হলো একটা কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট খোলা। বাংলাদেশে যে কোনো ধরনের ব্যবসা করতে গেলেই আপনার একটা ইটিল লাগবে। এটা হলো ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা দেয় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আর এটা নেওয়া কিন্তু একদম বাধ্যতামূলক। এটাই করদাতা হিসেবে আপনার ব্যবসার প্রথম আইডেন্টিটি। টিনের পর আরেকটা প্রশ্ন মাথায় আসে, সেটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন। সব ব্যবসারই কি ভ্যাট রেজিস্ট্রেশন লাগে? ওয়েল, উত্তরটা হ্যাঁ বা নায়ের মতো এত সহজ না। এখানে কিছু ব্যাপার আছে, চলুন জেনে নিই। সাধারণত ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে কিনা সেটা নির্ভর করে ব্যবসার বার্ষিক টার্নওভারের উপর। যদি কোনো ব্যবসার বার্ষিক বিক্রি 3 কোটি টাকা ছাড়িয়ে যায় তাহলে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। তবে এখানে একটা বড় কিন্তু আছে। কিছু ব্যবসার ক্ষেত্রে টার্নওভার কত সেটা দেখাই হবে না। আপনি যদি আমদানিকারক হন, রপ্তানিকারক হন অথবা যে কোনো ধরনের পণ্য উৎপাদন করেন তাহলে ব্যবসার শুরুর দিন থেকেই ভিএটি রেজিস্ট্রেশন করা আপনার জন্য বাধ্যতামূলক, কোনো ছাড় নেই। আর এই ধাপের শেষ কাজটা হলো একটা কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট খোলা। এটা কেন এত জরুরি? বিশেষ করে লিমিটেড কোম্পানির জন্য এটা অপরিহার্য, কারণ এটা ব্যবসার টাকা আর আপনার ব্যক্তিগত টাকাকে আলাদা রাখে। শুধু তাই না, এই আলাদা অ্যাকাউন্টটাই কিন্তু আপনার লিমিটেড লায়াবিলিটির আইনি সুরক্ষাটা ধরে রাখতে সাহায্য করে। সবকিছু একাকার করে ফেললে কিন্তু বিপদ। তো আমরা এতক্ষণ যা যা দেখলাম, ট্রেড লাইসেন্স, টিআইএন, এগুলো হলো সব ব্যবসার জন্যই কমন। কিন্তু কিছু কিছু ব্যবসার ধরন এমন যে সেগুলোর জন্য আরও কিছু স্পেশাল লাইসেন্স বা পারমিটের দরকার হয়। চলুন এবার সেই বিশেষ রুটগুলো একটু চিনে নিই। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি একটা রেস্টুরেন্ট বা খাবারের ব্যবসা দিচ্ছেন, তাহলে আপনার লাগবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বা বিএফএসএ এর লাইসেন্স। আবার কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট হলে ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগবেই। ক্লিনিক বা হাসপাতাল হলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া তো চলতেই পারবেন না। এমনকি আপনার ব্র্যান্ডের নামটা যদি সুরক্ষিত রাখতে চান তাহলে ডিপিডিটি থেকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনও করে নিতে হবে। মানে ব্যবসার ধরন অনুযায়ী এই তালিকাটা লম্বা হতেই পারে। আর কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্স পাওয়াটা বেশ বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যেমন ধরুন পরিবেশগত ছাড়পত্র বা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যেসব ইন্ডাস্ট্রি পরিবেশের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, যেগুলোকে রেড ক্যাটেগরিতে ফেলা হয়, তাদের জন্য এই ছাড়পত্র পাওয়াটা একটা বিরাট ঝামেলার ব্যাপার। এর জন্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআইএ এর মতো অনেক দীর্ঘ আর জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় এটাই ব্যবসা শুরু করার পথে একটা প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসা তো প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু এখানেই তো শেষ না, বরং আসল যাত্রাটা তো এখান থেকেই শুরু। ব্যবসাটাকে দিনের পর দিন আইনকানুন মেনে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। চলুন দেখি এই কমপ্লায়েন্স বা পরিপালনের যাত্রাটা কেমন হয়। তবে আশার কথা হলো এই প্রক্রিয়াগুলোকে সহজ করার জন্য এখন অনেক আধুনিক ব্যবস্থা এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিআইডিএ বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম, সংক্ষেপে ওএসএস। এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে 30টিরও বেশি সরকারি সেবা এক জায়গা থেকে পেতে পারেন। এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য সময় আর হয়রানি দুটোই অনেক কমিয়ে এনেছে। আর মনে রাখতে হবে, কমপ্লায়েন্স কিন্তু একবারের ব্যাপার না, এটা একটা চলমান প্রক্রিয়া। ব্যবসা চালু হওয়ার পর প্রতি বছরই একটা নির্দিষ্ট ট্যাক্স ক্যালেন্ডার মেনে চলতে হয়। যেমন প্রতি মাসে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন দেওয়া, 3 মাস পর পর অ্যাডভান্স ট্যাক্সের কিস্তি জমা দেওয়া, আর বছর শেষে নির্দিষ্ট তারিখের মধ্যে ফাইনাল কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইল করা। এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে। তো বাংলাদেশে একটা ব্যবসা শুরু করার রোডম্যাপটা এখন নিশ্চয়ই আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। ধাপগুলো জানা আছে, পথটাও চেনা। এখন প্রশ্ন একটাই, এই রোডম্যাপটা ব্যবহার করে অসাধারণ কি তৈরি হতে চলেছে? সকল নতুন উদ্যোক্তার জন্য রইল অনেক অনেক শুভকামনা।